রাজধানীতে আজ থেকে সিটিং সার্ভিস বন্ধের কথা থাকলেও মানছে না গণপরিবহনগুলো, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। না সিটিং না লোকাল, এটা মাঝামাঝি অবস্থা, কিন্তু ভাড়া স্ট্রিক আছে। সরকার যে নির্ধারিত ভাড়া 15 তারিখ থেকে ঠিক করেছে, ওনরা সেটা নিচ্ছেন না। বাসে তো সব গাড়ি লোকাল বলে, না গাড়ি লোকাল কিন্তু ভাড়া আগেতেই আছে। সকল ক্ষমতা জনগণের, আইন প্রণয়ন হয় জনগণের স্বার্থেই বললেন প্রধানমন্ত্রী। আইন বাতিলের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান। নিমতলী ট্র্যাজেডির পরও সরানো যায়নি পুরান ঢাকার অলিতে গলিতে গড়ে ওঠা অসংখ্য কেমিক্যাল গোডাউন। দাহ্য পদার্থ গুদামজাতের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম। কলকারখানার বর্জ্যে মারাত্মক দূষণের শিকার গাজীপুরের বিভিন্ন এলাকা, বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা। এবং মাত্র 2টি মেশিন পাল্টে দিয়েছে চট্টগ্রাম বন্দরে খোলা পণ্য খালাসের কার্যক্রম। 5 মিনিটেই বোঝাই হচ্ছে ট্রাক, কমে এসেছে বড় জাহাজের গড় অবস্থান। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। আজ থেকে রাজধানীতে সিটিং সার্ভিস, গেটলক ও স্পেশাল সার্ভিস বন্ধের নির্দেশনা থাকলেও তা মানছে না গণপরিবহনগুলো। সকালে রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহনগুলোতে দেখা গেছে আগের নিয়মেই যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে। গাড়ির চালক ও হেলপারদের দাবি, মালিক সমিতির নির্দেশনার বিষয়টি তাদের জানা নেই। আবার কেউ কেউ বলছেন কাল থেকে এই নির্দেশনা কার্যকর হবে। আজ থেকে ঢাকার রাজপথে পুলিশ, বিআরটিএ ও সড়ক পরিবহন মালিক সমিতির মনিটরিং টিম থাকার কথা থাকলেও এখনো পর্যন্ত কাউকে দেখা যায়নি। বরং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দাবি 15 নয় 16 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকরের কথা বলেছেন। না সিটিং না লোকাল, এটা মাঝামাঝি অবস্থা, কিন্তু ভাড়া স্ট্রিক আছে। সরকার যে নির্ধারিত ভাড়া 15 তারিখ থেকে ঠিক করেছে, ওনরা সেটা নিচ্ছেন না। বাসে তো সব গাড়ি লোকাল বলে, না গাড়ি লোকাল কিন্তু ভাড়া আগেতেই আছে। আমি গুলিস্তান যাবো, আমার থেকে 25 টাকা নিচ্ছে, আগের ভাড়াই নিচ্ছে, কম নেই। যেটা আগে 15 টাকা ছিল ওইটা 17 টাকা, যেটা 17 টাকা ছিল ওইটা 1 কোটি টাকা। এই ছাড়া আর অন্য কোনো কিছু না। আপনি যাত্রী জিজ্ঞেস করুন, রাত্রে নোটিশ দিবে, আজকের পর থেকে পরে নোটিশ দেখে ভাড়া কাটা হবে। গণপরিবহনের খবর জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছেন রিপোর্টার তাফসির বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির। শফিক, রাজধানীর উত্তরা, মতিঝিল কিংবা গুলিস্তান কিংবা আজিমপুর কিংবা সাভার বা গাবতলী, এই ঢাকার যে চতুর্দিকে যে এলাকাগুলো এবং সেখান থেকে যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে, সেখান থেকে সিটিং নামের যেসব বাস সার্ভিস চলাচল করে, মোটামুটি সবগুলো বাস সার্ভিস থেকে আমরা যে খবরগুলো পাচ্ছি, সেখানকার যাত্রীরা আমাদেরকে যেটি বলছেন যে আগে তাদের কাছ থেকে সিটিং নামে যে ভাড়া আদায় করা হতো, আজকেও ঠিক একইভাবে সেই ভাড়াই আদায় করা হচ্ছে, কোনো রকম পরিবর্তন তারা লক্ষ্য করেননি। এবং সিটিং বাসগুলোতে যেভাবে যাত্রী উঠানো হয়, আজকেও সেভাবেই যাত্রী উঠানো হচ্ছে। তো এক্ষেত্রে যারা যাত্রী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা জানতেন যে আজকে থেকেই সিটিং ভাড়া নেওয়া হবে না, সরকার নির্ধারিত যে ভাড়া সে ভাড়াটাই নেওয়া হবে। কিন্তু কোনো রকম কেউ কেউ বলেছেন যে 1 টাকাও ভাড়া কমানো হয়নি, আগের যে ভাড়া সেটা নেওয়া হচ্ছে। এবং এতে করে তারা কিন্তু ক্ষোভও প্রকাশ করেছেন এবং বলছেন যে তারা আশা করেছিলেন যে আজকে থেকে, যেহেতু এটি পরিবহন মালিক সমিতির নেতারাই ঘোষণা দিয়েছিলেন এই ভাড়া কার্যকরের, সেহেতু আজকে থেকে সিটিং ভাড়া না নিয়ে ন্যায্য যে সরকার নির্ধারিত ভাড়া সেটি আদায় করা হবে, কিন্তু তা হচ্ছে না। আর এদিক থেকে আমরা বাসের যে ড্রাইভার এবং কন্ট্রাক্টর তাদের সাথে কথা বলে বিভিন্ন রুটের বাস থেকে বিভিন্ন রকম কথা পেয়েছি। কোনো বাসের কন্ট্রাক্টর আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে এই যে সিটিং ভাড়া না নেওয়ার যে বিষয়টি, এরকম কোনো নির্দেশনা তাদের মালিকদের পক্ষ থেকে দেয়া হয়নি। আবার কেউ কেউ জানিয়েছেন যে তারা শুনেছেন যে আগামীকাল থেকে সিটিং ভাড়া বাদ দেওয়া হবে। আবার অনেকেই বলেছেন যে 25 তারিখের পর থেকে তারা সিটিং ভাড়া বাদ দেবেন, এরকম একটি কথাবার্তা তারা শুনেছেন, তবে কোনো সিদ্ধান্ত তারা জানেন না।
অন্যদিকে বাস মালিকদের সাথে আসলে সেভাবে আমাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তবে মোবাইলে আমরা যাদের সাথে যোগাযোগ করেছি তারা কিন্তু জানিয়েছেন যে আগামীকাল থেকে, আজকে থেকে নয়, আগামীকাল থেকে তাদের ভাড়া কার্যকরের কথা তারা জানিয়েছেন। যদিও এর আগে সংবাদ সম্মেলনে তাদের 15 তারিখ থেকেই সিটিং ভাড়া বাদ দেওয়ার বিষয়টি জানানো হয়েছিল। অন্যদিকে বিআরটিএ কিন্তু বলছে যে সিটিং নামের কোনো বাস সার্ভিসই নাই, সিটিং নামে কোনো আলাদা ভাড়াও নাই। যেসব বাস আমরা লোকাল নামে চিনি সেই বাসগুলোতে আসলে সিটিং যে ক্যাপাসিটি সেটি ধরেই সরকার নির্ধারিত ভাড়া ঠিক করা হয়েছে, অর্থাৎ সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী সেই ভাড়া নিয়েই সিটিং বাস সবগুলোতে চলাচল করবে, এরকমটি সরকারের নিয়ম। কিন্তু তারা বলছেন যে বাস মালিকরা সেটা মানছেন না। তো আসলে এরকম ভাবে আসলে ভাড়া এখনো পর্যন্ত সিটিং নামেই সিটিং বাসগুলোতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তো এই ছিল সর্বশেষ খবর। শফিক। রাজধানীর সায়েন্স ল্যাব থেকে গণপরিবহনের যে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, তার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাফসির বাবু। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে জনস্বার্থ বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কাকরাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সুপ্রিম কোর্টের বিচারপতিগণের জন্য নবনির্মিত আবাসিক ভবনের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এ সময় কোনো আইন নাকচের ক্ষেত্রে একটু সময় নিয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। একটা রাষ্ট্রের 3টি অঙ্গ থাকে, সেখানে লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ। এই 3টি অঙ্গের মধ্যে একটা সমঝোতা থাকা এবং একে অপরের সম্পূরক হিসেবেই কাজ করবে, একে অপরকে অতিক্রম করে না, বা এখানে ক্ষমতার শক্তি দেখিয়ে না। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা আছে ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণকেই কিন্তু সমস্ত মালিকানা দেয়া আছে। আর সেই জনগণের ভোটের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু আইন প্রণয়ন করছে। আর এই আইন প্রণয়নের সময় খুব স্বাভাবিকভাবে জনপ্রতিনিধিদেরও অত্যন্ত সতর্ক থাকতে হয় যে সেটা কোনো মতে জনস্বার্থ ক্ষুণ্ণ না হয়। কিন্তু সেই আইন যদি তারপর আমরা দেখি যে 2 জন বসে নাকচ করে দিলেন, তারপর আর কিছুই করার থাকলো না, তাহলে এই যে এতদিন ভরে খাটাখাটুনি, কম সরকারি অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই মিলে যে খাটাখাটুনিটা করলো, সবগুলি কিন্তু ব্যর্থ হয়ে যায়। সময় সংবাদে আরো থাকছে। বাগেরহাটের পানগুছি নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মোরেলগঞ্জ ও শরণখোলাবাসী। এবছরেই সেতু নির্মাণের পরিকল্পনা সড়ক ও জনপথ বিভাগের। নিমতলির ভয়াবহ আগুনের পর এখনো সরানো যায়নি রাজধানীর পুরান ঢাকা ও এর আশেপাশের এলাকার কেমিক্যাল গোডাউন। তার উপর বেড়েছে দাহ্য জাতীয় প্লাস্টিকের কাঁচামালের গোডাউন। অনেক ভবন ভাড়া দেয়া হচ্ছে বিভিন্ন উৎপাদন কারখানা এবং প্রতিষ্ঠানের কাছে। এতে বাড়ছে জীবনের ঝুঁকি। সেলিয়া সুলতানার ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ফায়ার সার্ভিসের অনুসন্ধান বলছে পুরান ঢাকার 2টি ওয়ার্ডেই রয়েছে অন্তত 350 কেমিক্যালের গুদাম। অনেক অলিগলিতে দাহ্য জাতীয় কেমিক্যাল রাখা হয় খোলামেলাভাবেই। এটা কিসের মেডিসিন? রং? কি রং? এটা তো ফ্লেমেবল লিকুইড। কেউ কেউ কোম্পানির লেভেলে থাকা অগ্নি সতর্কীকরণ চিহ্ন তুলে ফেলে, আর কোনো বাধ্যবাধকতা না থাকায় যে যত খুশি যে কোনো কেমিক্যাল রাখতে পারেন। এটা ছিঁড়ে ফেললেন কেন? এখানে রাখার জন্য আপনার কোনো নির্দিষ্ট কোনো আমাকে আপনার মেজারমেন্ট দেওয়া হয় নাই। আমার যতটুকু পরিমাণ জায়গা আছে আমি ততটুকু রাখি, শেষ হয়ে গেলে আবার নিয়ে বিস্ফোরক পরিদপ্তর বলছে এসব দাহ্য কেমিক্যাল গুদামজাতের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম। ফ্ল্যাশ পয়েন্ট 21 ডিগ্রি সেলসিয়াসের নিচে এদের সবারকে আমরা ইন্টারন্যাশনাল ডেঞ্জারাস গুডস হিসাবে এবং পেট্রোলিয়াম রুল অনুসারে, পেট্রোলিয়াম অ্যাক্ট অনুসারে ক্লাস 1 পেট্রোলিয়াম হিসাবে ডিফাইন করা হয়। এগুলো রাখতে হলে একটা ডেডিকেটেড গোডাউনে রাখতে হবে। কেমিক্যাল ছাড়াও পুরান ঢাকায় কোনো কোনো এলাকায় অহরহ গড়ে উঠছে প্লাস্টিকের কাঁচামালের গুদাম। আগুন নির্বাপনের ব্যবস্থা না থাকলেও এসব এলাকায় বিভিন্ন ভবনে ভাড়া দেওয়া হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানা। এসব কারণে ফায়ার সার্ভিস বলছে পুরান ঢাকায় দিন দিন দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলছে। পুরাতন ঢাকার যে ডিসঅ্যাডভান্টেজটা হলো, আগুন লাগলে পরে আমাদের কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই, খুব ন্যারো রোড, এখানে পানির কোনো সরবরাহ তেমন নাই, বাড়িগুলো খুবই পুরাতন এবং লোকজন করে বের হয়ে নিয়ে আসবেন সেই জিনিসগুলো, এইটাও নাই, স্পেসটাও নাই।
ঢাকা দক্ষিণের মেয়র জানান এসব প্রতিষ্ঠানগুলো ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। অনেকটাই আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। অলরেডি সার্ভে করা হয়েছে, আমরা লেটার দিয়েছি তাদেরকে রিলোকেট করবার জন্য। যদি তারা সেটা না মানে তাহলে আমাদেরকে ফোর্সফুলি আইনের আওতায় যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার আমরা লঞ্চ করব। তবে কেমিক্যাল গোডাউন বা মজুদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আরও বেশি নজরদারি ও সমন্বয় বাড়ানো উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মারাত্মক দূষণের শিকার রাজধানীর কাছে গাজীপুরের বিভিন্ন এলাকা। কলকারখানার রাসায়নিক দ্রব্য মিশ্রিত বর্জ্যে পরিবেশ দূষণের পাশাপাশি ব্যবহারের অনুপযোগী হচ্ছে অনেক জলাধার। বর্জ্য পরিশোধন ব্যবস্থা থাকলেও অনেক কারখানা তা ব্যবহার করছে না বলে অভিযোগ এলাকাবাসীর। দূষণে পুরো এলাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাইদুল ইসলামের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ভালো পানি পাইতাম, ভালো মাছ মারতাম। এখন খালের মাঝে আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে পানি ছেড়া মাছ মারতে পারি না, ময়লা আইনা তারা গাড়ি দেয়া খালে আইনা ফালাইতেছে। পেছনের এই খালটির সুদিনের কথা জানাচ্ছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা এলাকার এই বাসিন্দা। শুধু এই এলাকাই নয়, উপজেলার দক্ষিণ ভাঙ্গাহাটি সহ সবুজ অরণ্যে ঘেরা বেশ কিছু এলাকার প্রতিটি খালের চিত্র এখন একই রকম। বছর দশেক আগে এসব খালের পাশে বেশ কয়েকটি শিল্প কারখানার কার্যক্রম শুরুর পর থেকেই তাদের রাসায়নিক দ্রব্য মিশ্রিত দূষিত বর্জ্য ফেলা হচ্ছে এসব খালে। খালের মাধ্যমে দূষিত বর্জ্য গিয়ে পড়ছে নদীতে। মাঠ ছিল, মাঠে খেলতাম, এখন পানির গন্ধের কারণে মাঠে খেলা যায় না। বিঘা প্রতি আমরা 20-25 বিঘা ধান উৎপাদন করতাম, কিন্তু এখন আমার পাশে যে জমিটা এটা একেবারে অকেজো হয়ে গেছে। কোনো ব্যাঙ কীট পতঙ্গ পর্যন্ত এই বিষাক্ততার কারণে এখানে জীববৈচিত্র্য বিলীন হয়ে গেছে। খুব বেশি দিন আগের কথা নয় যখন খালটির দুপাশের জমির ফসল ফলতো এই খালেরই পানিতে, কিন্তু শিল্প কারখানার দূষণের ফলে খালটির পানি এখন সম্পূর্ণভাবেই ব্যবহারের অনুপযোগী। যে শিল্পায়ন আশীর্বাদ হয়ে এসেছিল সেটি যেন গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে জেলাবাসীর। তাই পরিবেশবিদরা বলছেন দ্রুত এ দূষণ রোধ করা না গেলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এসব এলাকার পরিবেশ। খালের মতো জলাশয়ের মতো গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক ঐশ্বর্যকে জবাই করার ব্যবস্থা করছে। 7 থেকে 10 বছরের মধ্যে নদীভিত্তিক শিল্প, নদীভিত্তিক কৃষি, নদীভিত্তিক জীবন সম্পূর্ণভাবে বিপন্ন হবে। দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা সহ বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। প্রতিনিয়ত আমরা মোবাইল কোর্ট করে যাচ্ছি এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে আমরা জেল জরিমানা, কোথাও কোথাও তাদেরকে আমরা মুচলেখা দিয়ে ছেড়ে দিচ্ছি যে 2 মাসের মধ্যে তারা তাদের এই ইটিপিটি স্থাপন করবেন। গাজীপুরকে একটি পরিবেশ বান্ধব জেলা করার জন্য আমরা 4G অর্থাৎ গ্লোরিয়াস গাজীপুর, গ্রিন গাজীপুর নামে আমরা ব্র্যান্ডিং করেছি। গাজীপুর জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে গাজীপুরে ছোট বড় প্রায় 6,500 শিল্প কারখানা রয়েছে, যার একটি বড় অংশই তৈরি পোশাক কারখানা এবং পোশাক শিল্প সহযোগী কারখানা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, গাজীপুর। মাত্র 2টি মেশিন পাল্টে দিয়েছে চট্টগ্রাম বন্দরে খোলা পণ্য খালাসের পুরো কার্যক্রম। আগে যেখানে 40,000 টনের একটি জাহাজ থেকে পণ্য খালাস করতে 15 থেকে 20 দিন সময় লাগত, এখন মাত্র 3 দিনে পণ্য খালাস করছে যন্ত্র দুটি। সক্ষমতা ও গতিশীলতা বাড়ানোর অংশ হিসেবে 10 কোটি 77 লাখ টাকা ব্যয়ে বন্দরে চালু হয়েছে নিউমেটিক কনভেয়ার ও অটোমেটিক ব্যাগিং নামে এই সিস্টেম। চট্টগ্রাম থেকে শফিকুল আলমের প্রতিবেদন। লাইটারের শ্রমিকদের ঘন ঘন ধর্মঘট আর নানা আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরে ব্যাহত হয় পণ্য খালাস কার্যক্রম। এতে দীর্ঘদিন ধরে পণ্য বোঝাই জাহাজ বন্দরে অবস্থানের কারণে আমদানি রপ্তানিকারকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতো বন্দরও। এমন বাস্তবতায় খালাসে গতি আনতে কানাডা ও বেলজিয়াম থেকে আনা হয়েছে ভোগ্যপণ্য খালাসের 2টি অত্যাধুনিক যন্ত্র। জাহাজ থেকে খোলা পণ্য সাকিং করে স্বয়ংক্রিয়ভাবে নিউমেটিক কনভেয়ার যন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে ব্যাগিং মেশিনে, পরে সেখান থেকে প্যাকিং হয়ে বেল্টের সাহায্যে বস্তাবন্দি পণ্য উঠে যাচ্ছে ট্রাকে। মাত্র কয়েকজন শ্রমিক দিয়ে নতুন এই পদ্ধতিতে ঘন্টায় 170 টন খোলা পণ্য খালাস করছে যন্ত্র দুটি, আর মাত্র 5 মিনিটে বোঝাই হচ্ছে একটি ট্রাক। নতুন এই প্রক্রিয়ার কারণে কমে আসবে বন্দরে বড় জাহাজের গড় অবস্থান। ম্যানুয়াল সিস্টেমে হ্যাচের মধ্যে 100 লোক একসাথে ঢুকে, প্রতিটা হ্যাচে 100-150 লোক ঢুকে ওয়েট করতো, যেটা প্রপার ওয়েটিংও হতো না। ইম্পোর্টারকে সেটা আবার ব্যাগিং করতে হতো প্রপার মেজারমেন্ট দিয়ে, সেটা ডাবল কস্টিং হতো, যেটা ইম্পোর্টারের কস্টিংও সেভিং হচ্ছে। যেখানে ইতিপূর্বে জেনারেলি টাইম লাগতো একটা 30 থেকে 40 হাজার টনের খাদ্যশস্যবাহী জাহাজ থেকে 15 থেকে 16 দিন,
আমরা এই ইকুইপমেন্টের কারণে 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা ডিসচার্জ করতে পারবো। ব্যবসায়ীরা এটিকে দেশের ব্যবসা বাণিজ্য ও বন্দরের উন্নয়নে বড় ধাপ বলে মনে করেন। ওয়ার্ল্ডের বিভিন্ন বন্দরের সক্ষমতার সাথে আমাদের সক্ষমতার একটা কম্পারেটিভ স্টাডি হবে এবং তুলনামূলকভাবে চট্টগ্রাম বন্দর কিন্তু এগিয়ে যাবে। লয়েডসের তথ্য মতে সক্ষমতার বিবেচনায় চট্টগ্রাম বন্দরের অবস্থান বিশ্বে এখন 76তম। নতুন এই পণ্য খালাস পদ্ধতির কারণে আরো কয়েক ধাপ এগিয়ে যাবে চট্টগ্রাম বন্দর, এমনটি আশা করছেন বন্দর ব্যবহারকারীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। হৃদয়ের উষ্ণতায় বাংলা নববর্ষকে বরণ করে নিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। ঢাকের বাদ্য আর লাল সবুজের রঙে একাকার বাঙালির অসাম্প্রদায়িক চেতনা। ময়মনসিংহে বাড়ছে সৌর বিদ্যুৎ চালিত গভীর ও অগভীর নলকূপের সংখ্যা। এতে বোরো আবাদে সেচ খরচ কমেছে অর্ধেকেরও বেশি। লাভবান হচ্ছেন কৃষক। ব্যাংক ঋণ সুবিধাসহ সোলার প্যানেল স্থাপনে সহযোগিতা করছে সেবাদানকারী অনেক প্রতিষ্ঠান। কৃষি কর্মকর্তারা বলছেন এর ফলে বিদ্যুৎবিহীন অনেক এলাকা বোরো আবাদের আওতায় এসেছে। সাইমা কুন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর ইঞ্জিন চালিত সেচ পাম্পে ডিজেলের অতিরিক্ত খরচের কারণে ময়মনসিংহে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সৌরবিদ্যুৎ। প্রতি বছরই নতুন নতুন এলাকা সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে বোরো আবাদের আওতায় আসছে। কৃষকরা বলছেন সৌরবিদ্যুতে সেচ খরচ অনেক কমে যাওয়ায় লাভবান হচ্ছেন তারা। আর ভোগান্তি ছাড়াই সময় মতো সেচ দিতে পারায় ফলনও ভালো হবে বলে আশা তাদের। বর্তমানে 400 টাকা দিলেই চলে। আর মেশিনের যে সেলুতে করতাম আমরা 8-10 লিটার করে তেল লাগতো, প্রায় 1000 টাকার মতো খরচ হইতো। অনেক টাকা খরচ হয়েছে গেছে গতবার, এবার তার থেকে মনে করেন যে অর্ধেক টাকা খরচ হয়নি। কোনো সময় কারেন্ট থাকে না, তখন হানি দেওয়া যায় না। আর সৌরবিদ্যুতের হলো যে বলা দরকার লাগে এইবেলা হানি দেওয়া যায়। তো অন্যান্য বছরে যে পরিমাণ পানি আমরা দিতে পারতাম তার চেয়ে এটা থেকে পানি বেশি দিতে পারতেছি, কারণ এর খরচ নাই। ময়মনসিংহ অঞ্চলে কৃষকদের ব্যাংক ঋণ সুবিধা সহ সোলার প্যানেল স্থাপনে সহযোগিতা করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই নারী উদ্যোক্তা। 6 থেকে 7 লাখ টাকা খরচ করে 800 কাঠা জমি করতে পারলে 3 বছরের টাকাটা তাদেরকে টাকাটা পরিশোধ করার জন্য ব্যাংকের সহযোগিতাও পাশাপাশি আমি দিয়ে যাচ্ছি। যেসব এলাকায় বিদ্যুৎ নাই ওইসব এলাকায় ঘুরে ঘুরে আমি বের করে ওই সেচের ব্যবস্থা করতেছি সোলার প্যানেলের মাধ্যমে, যাতে বিদ্যুৎ সাশ্রয়ে কিছুটা অগ্রগতি আমি রাখতে পারি। কৃষি কর্মকর্তারা বলছেন সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎবিহীন অনেক এলাকা বোরো আবাদের আওতায় এসেছে। সোলার ইউজ করার কারণে যেসব এলাকায় বিদ্যুৎ ছিল না সেই সব এলাকায় বোরো আবাদটা বেড়ে যাচ্ছে, ফলে দেশে বোরো আবাদের বৃদ্ধি পাচ্ছে এবং ফলনও ভালো হচ্ছে। এমন সব জায়গায় সোলার প্যানেল ব্যবহার করে করা হচ্ছে যেখানে হয়তো বিদ্যুৎ পৌঁছাইতে আরো সময় লাগবে, আর খরচটাও দেখা যায় যে বিদ্যুৎ খরচের চেয়েও সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদন ব্যয় আরো কম। এগুলাতে আমরা খোঁজখবর রাখতেছি এবং আমরা উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগ জানায় ময়মনসিংহে 10টি সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে প্রায় 1,500 একর জমিতে বোরো আবাদ হচ্ছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাগেরহাটের পানগুছি নদী তীরবর্তী উপজেলা মোরেলগঞ্জ ও শরণখোলা। নদীটিতে সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হচ্ছেন এই অঞ্চলের মানুষ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা অবিলম্বে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নদী পারাপারে নৌযানটি যাত্রী নিতে পারে প্রায় 30 জন, কিন্তু ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ নিয়ে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবেই চলছে বাগেরহাটের পানগুছি নদীর ইঞ্জিন চালিত ট্রলারগুলো। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হন তারা। প্রায়ই ট্রলার মালিকদের স্বেচ্ছাচারিতায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় ঘটছে দুর্ঘটনা। 70-80 জন 100 জন হইলে তারা এইগুলা ছাড়ে ট্রলারগুলো। এখানে যে ব্রিজ থাকার কথা সেই ব্রিজ নাই, এমনকি ভালো সুন্দর ঘাটেরও ব্যবস্থা নাই। নদীতে যখন স্রোত থাকে তখন বাসা থেকে আসতে আমাদের অনেক প্রবলেম হয়। সময় মতো নাইয়া ট্রলার পাচ্ছি না, সময় মতো নাইয়া ফেরি পাচ্ছি না। তাই জনদুর্ভোগ এড়াতে দ্রুত পানগুছি নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। খুবই আমরা রিস্কে যাই এখান থেকে, তো এখানে যদি একটা ব্রিজ হওয়ার পরিকল্পনা হয় তো সেটা আমাদের জন্য খুবই কল্যাণকর হবে। আমি ঘেওয়ার ট্রলার চালাই, আমারও একটা দাবি এই ব্রিজ হোক পানগুছি নদীর উপরে। মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, মোংলা, এমনকি মঠবাড়িয়া, ভান্ডারিয়ারও একটা
অংশের লোকজন এখানে থেকে চলাফেরা করে, যে কারণে ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, পানগুচ্ছি নদীর ওপর ব্রিজ নির্মাণে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ব্রিজের লেন্থ দরকার 1400 মিটার এবং দুই পাশের অ্যাপ্রোচ সহ 2 কিলোমিটার, টোটাল 412 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা অলরেডি গত ডিসেম্বর মাসে প্রেরণ করেছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে গত 10 বছরে পানগুচ্ছি নদীতে প্রায় অর্ধশত ছোট বড় দুর্ঘটনা হয়েছে। এতে মারা গেছে প্রায় 30 জন। সবশেষ গত 28 মার্চ 80 জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশু সহ 18 জনের প্রাণহানি ঘটে। সময় সংবাদ, বাগেরহাট। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গল। চা শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। সারা বছর দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে শ্রীমঙ্গল। তবে পর্যটকদের জন্য নেই প্রয়োজনীয় সুযোগ সুবিধা। তাই অনেকটা বিড়ম্বনার মধ্যেই উপভোগ করতে হয় এর প্রাকৃতিক অপার সৌন্দর্য। জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমানের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুধু চা বাগান নয়, 47টি চা বাগানের পাশাপাশি শ্রীমঙ্গলে রয়েছে বাইক্যাবিল, লাওয়াছড়া জাতীয় উদ্যান, সীতেশবাবুর চিড়িয়াখানা সহ নয়নাভিরাম নানা পর্যটন স্পট। মনোরম প্রাকৃতিক পরিবেশ ভ্রমণ পিপাসুদের মোহিত করলেও রয়েছে নানা সংকট। পর্যটকদের অভিযোগ, ভ্রমণের জন্য শ্রীমঙ্গলে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই যাতায়াতের সুব্যবস্থা, থাকার জন্য সরকারি ব্যবস্থাও অপ্রতুল। বেসরকারি হোটেল মোটেলগুলোতে থাকার জন্য অতিরিক্ত খরচ বহন করতে হয় পর্যটকদের। যে না দেখবে সে আসলে কিছু একটা মিস করে যাবে। অনেক সুন্দর, আমি দেখলাম, ঘুরলাম। এখানে যে পর্যটনের স্পট অসাধারণ সৌন্দর্য, কিন্তু ওইভাবে কোনো দিক নির্দেশনা নাই। মোটেল আছে, কটেজ আছে, 5 স্টার আছে, সবকিছুই আছে, কিন্তু যে ভাড়া এত বেশি। পর্যটন শিল্পকে আরো বিকাশমান করতে হলে, পর্যটকদেরকে আকর্ষণ বাড়াতে হলে নানামুখী পদক্ষেপ নেওয়া দরকার। জেলা পরিষদ প্রশাসক আশ্বাস দিলেন শ্রীমঙ্গলকে একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার। সবাই মিলে যদি আমরা একটা পরিকল্পনাকে, একটা নকশাকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তা আমার মনে হয় এই মাস্টার প্ল্যানের ভিতর দিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর সমাধান সম্ভব। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলে একটি 5 তারকা হোটেল, 5টি আন্তর্জাতিক মানের রিসোর্ট সহ অর্ধশত রেস্ট হাউস রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। নরসিংদীতে কালের বিবর্তন আর পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। তুলনামূলকভাবে সহজলভ্য ও বিকল্প পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি গৃহসামগ্রী। এতে অস্তিত্ব সংকটে পড়েছে এই শিল্পের সঙ্গে জড়িতরা। আশিকুর রহমান পিয়ালের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শৈল্পিক দক্ষতা ও হাতের নিপুণ স্পর্শে কারুকাজের মাধ্যমে মাটি দিয়ে নিত্য ব্যবহার্য পাত্র তৈরি করছেন নরসিংদীর মৃৎশিল্পীরা। নকশা করা হাঁড়ি পাতিল, কলস, ফুলের টব, পুতুল, পাখি সহ বাংলার চিরাচরিত সব নিদর্শন উঠে আসে তাদের তৈরি এসব শিল্পে। কিন্তু দিন দিন আধুনিকতার ছোঁয়া আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীন হতে চলেছে ঐতিহ্যবাহী এই শিল্প। ফলে অনেকটা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে মৃৎশিল্পীদের। সব কিছু বাড়িছে, মাটির কাজ চলে না। আজ মানুষের নিচে বানাইছি, অনেক কলসগুলি চলে না, এই বললে অনেক খালি হরা তাওয়া মেহনত হিসাবে আমরা পয়সা পাই না। এবার লাকড়ি, খের, যে জাম মানে জাতীয় ব্যবসা আমরা না করেও পারি না। সরকার যে আমরা ভাই চাই, তো আমরা কয়েকদিন বাঁচো মারে, না হলে কোদা মরুন লাগবো। মৃৎশিল্পীরা বলছেন, পরিশ্রম অনুপাতে পণ্যের ন্যায্য মূল্য পান না তারা। এ কারণে পেশার প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকেই, খুঁজছেন বিকল্প পেশা। আগের চাহিদা কম, এই জন্য এইগুলো এখন আর বানায় না। বহুত কম বিক্রি হয়, আমরা অস্ত্র অন্য কামও করি, সামান্য করি। তবে ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে মৃৎশিল্পীদের সংগঠিত করে প্রশিক্ষণ প্রদান ও প্রয়োজনীয় ঋণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যদি লোনের ব্যবস্থা করি তাহলে মনে হয় তাদের জীবনমান ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমার সাথে কেউ এখন পর্যন্ত ওইভাবে তাদের সহযোগিতার বিষয়ে যোগাযোগ করেনি। আমি নিজে থেকে এখন তাদের কাছে যাব এবং তাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় নিশ্চয়ই সরকার তাদের পাশে থাকবে। জেলার বেলাবো, পলাশ ও শিবপুর উপজেলার হাজারো পাল পরিবারের মধ্যে এখন মাত্র 2.5 শতাধিক পরিবার ধরে রেখেছেন পূর্বপুরুষের এ পেশা। সময় সংবাদ, নরসিংদী। পুরানো বছরের হিসাব চুকিয়ে নতুন বছর বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে হালখাতা। নববর্ষ উৎসবের অন্যতম অনুষঙ্গ হালখাতার প্রচলন কিছুটা কমলেও পুরান ঢাকার কাপড় এবং স্বর্ণের দোকানগুলো এখনো এই ঐতিহ্য ধরে রেখেছে।
গেল বছরের দেনা পাওনা মিটিয়ে নতুন বছরের হিসেবের খাতা খুলেছেন ব্যবসায়ীরা। দোকানগুলো সাজানো হয়েছে ফুল, বেলুন আর আলপনায়। বিক্রেতাদের নিমন্ত্রণে দোকানে ভিড় করছেন ক্রেতারা। পুরান ঢাকার বাংলা বাজার, শাখারী বাজার, ইসলামপুর সহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার এই উৎসব চলবে কয়েকদিন ব্যাপী। ফেন্সি এবং ভেনাস জুয়েলার্স বাংলা নববর্ষ 1424 উপলক্ষে ক্রেতাদের জন্য গহনার দামে বিশেষ ছাড় দিচ্ছে। এর মধ্যে ফেন্সি জুয়েলার্স তাদের হীরার গহনায় 33% মূল্য ছাড় দিচ্ছে। সেই সাথে স্বর্ণের গহনায় মজুরির ওপর 33% ছাড় রয়েছে। আর বিশেষ অফার হিসেবে প্রতিষ্ঠানটি 99,000 টাকার গহনা ক্রয়ের উপর একটি হীরার নাকফুল উপহার দিচ্ছে। একইভাবে ভেনাস জুয়েলার্স নববর্ষ উপলক্ষে ক্রেতাদের হীরার গহনায় 32% ছাড় এবং স্বর্ণের গহনায় 35% মজুরিতে ছাড় দিচ্ছে। গতকাল শুরু হয়ে অফারগুলো আজ শেষ হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বিএনপি। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় শেষে তিনি বলেন, হেফাজত ইসলামের সাথে আওয়ামী লীগের কোনো চুক্তি বা সমঝোতা হয়নি। বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, বিশ্বস্ত পৃষ্ঠপোষকের নাম হচ্ছে বিএনপি। চামড়া শিল্পের বর্তমান সংকটের জন্য বিসিককে দায়ী করে কার্যালয় ঘেরাও সহ সংস্থাটির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। এ সময় আগামী 17 থেকে 29 এপ্রিল পর্যন্ত সভা সমাবেশ, সংবাদ সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সকালে রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে মতবিনিময় সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। আমাদের এই শিল্পকে হুমকির মুখে ফেলেছে এবং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরাও বিসিককে কোনো ছাড় দিব না। আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বিসিকের বিরুদ্ধে। আমাদের ভূমি রেজিস্ট্রেশন করে দিতে হবে, আমাদের গ্যাস সংযোগ দিতে হবে। 18/4/17 তারিখে ঢাকা ট্যানারি মোড়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এ লক্ষ্যে সমাবেশ করবে। 29/4/17 তারিখে মানববন্ধনের সভায় আমরা প্রেস ক্লাবে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। 3 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে এটি হক লিমিটেড। রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত মেলায় হক বিক্রয় প্রতিনিধিদের সাথে পরিবেশকদের সৌহার্দ্য বাড়াতে এই মেলার আয়োজন বলে জানায় কর্তৃপক্ষ। মেলার মূল আকর্ষণ বায়োস্কোপ, পুতুল নাচ, নাগরদোলা, বর্ষবরণ, সঙ্গীত, ফ্যাশন শো ও কনসার্ট। রবিবার পর্যন্ত প্রতিদিন মেলা চলবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হৃদয়ের উষ্ণতায় বাংলা নববর্ষকে বরণ করে নিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বাঙালি জাতিসত্তার অমূল্য এই দিনটিকে বরণে ঢাক ঢোলের উচ্ছ্বাস, আলপনা আর লাল সবুজের পতাকায় একাকার হয়েছে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা। বৈশাখের রঙে রঙিন হয়েছে নিউ ইয়র্কের বাঙালিরা। যুক্তরাষ্ট্র থেকে এটিএম মামুনের তোলা ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। শুক্রবার উৎসবের আমেজে নারী, পুরুষ, শিশু সহ সব বয়সী প্রবাসীদের আনন্দমুখর পদচারণায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। ফুলের বাহার আর লাল সাদা রঙে ভেসে যায় পুরো এলাকা। শুভ নববর্ষ। আশা করি দেশবাসীর সবাই সুন্দর এবং খুব ভালো থাকবেন। জ্যাকসন হাইট, সেখানে আমরা বাঙালিরা আমরা আমাদের নিজের পরিচয় প্রেজেন্ট করতে পারতেছি। এর চেয়ে আসলে ভালো কিছু আমরা মনে করি না। সবচেয়ে যেটা ভালো লাগছে যে আমরা বাংলাদেশকে মিস করছি না। অনেক সাতসাগর 13 নদীর পাড়ে থেকেও মনে হচ্ছে যে আমরা বাংলাদেশি আছি। মাটির শানকিতে ভর্তা, ভাজি আর পান্তা ইলিশের পসরা সাজে দোকানে দোকানে। এবার প্রথম বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক আয়োজন করে আনন্দ র্যালি ও বৈশাখী মেলা। উৎসবে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল দেশের জন্য শুভকামনা। অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্নের কথা জানালেন প্রবাসীরা। আমেরিকার মতো একটা দেশে আমাদের এই বাংলা সমৃদ্ধি প্রকাশ পাচ্ছে। তো আমরা রিয়েলি হ্যাপি। এখানে বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা রইল অনেক। ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে থাকুক, জঙ্গিবাদ মুক্ত থাকুক, এইটাই আমাদের প্রত্যাশা।
দুর্মুখদের মুখে কালি দিয়ে এই প্রবাসেও বাঙালি প্রমাণ করেছে ধর্মীয় সম্প্রীতি আর সৌহার্দ্যের সার্বজনীন উৎসব এই পহেলা বৈশাখ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কোরীয় উপদ্বীপে যে কোনো সময় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে চীন। এমনটা হলে সেই যুদ্ধে কেউই জয়ী হবে না বলেও সতর্ক করেছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ অবস্থার মধ্যেই উত্তর কোরিয়ায় হামলা চালালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং। চলমান এই উত্তেজনার মধ্যেই শনিবার উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম ইল সাং এর 105তম জন্মবার্ষিকী উদযাপন করেছে দেশটি। বর্তমান নেতা কিম জং উনের দাদায় এই জন্মবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ উৎসব ও ব্যাপক পরিসরে সামরিক কুচকাওয়াজ পরিদর্শনীর আয়োজন করা হয়। সম্প্রতি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে রণতরী মোতায়েন করে। এরপর থেকেই দুই দেশের হুমকিতে পাল্টা হুমকিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইপিএল এর খবর। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ হতে যাচ্ছে আজ। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। আসরের শুরুটা দারুণভাবে করলেও শেষ ম্যাচে ছন্দপতন হয় সানরাইজার্স হায়দ্রাবাদের। টানা 2 ম্যাচে জয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। আসরে প্রথমবারের মতো মাঠে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি মুস্তাফিজুর রহমানও। 2 ওভার 4 বল করে 34 রান দেন কাটার মাস্টার। অন্যদিকে হায়দ্রাবাদের মতো কেকেআরও 3 ম্যাচ পেয়েছে 2টি জয়। আসরের শুরু থেকেই দলের সঙ্গে থাকলেও এখনও মাঠে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে ট্রেন্ট বোল্টের বাজে ফর্মের সুবাদে দলের সুযোগ হতে পারে সাকিবের। গেল আসরে লিগ পর্বে সানরাইজার্সের বিপক্ষে 2 ম্যাচে জয় পেলেও এলিমিনেটরে মুস্তাফিজের দলের কাছে হেরে গিয়েছিল সাকিবের কলকাতা। ফ্রেঞ্চ লিগ 1 এর খবর। ফ্রেঞ্চ লিগে গতকালের খেলায় জয় পেয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। আনহেল ডি মারিয়ার জোড়া গোলে অ্যাঙ্গার্সকে তারা হারিয়েছে 2-0 ব্যবধানে। এই জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে পার্সিয়ানরা। প্রতিপক্ষের মাঠ হলেও ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলার চেষ্টা চালায় পিএসজি। তবে ওজির জমাট রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি কাভিন ডি মারিয়ারা। অবশেষে ম্যাচের 28 মিনিটে দুর্দান্ত এক সেট পিসে অতিথিদের হয়ে লিড উপহার দেন আর্জেন্টাইন ফরওয়ার্ড আনহেল ডি মারিয়া। এরপর আর কোনো গোল না হলে এই ব্যবধান রেখেই প্রথমার্ধ শেষ করে পিএসজি। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়ায় উনার এমির শিষ্যরা, যার ধারাবাহিকতায় ম্যাচের 84 মিনিটে ডি মারিয়ার গোলে ব্যবধান করে দ্বিগুণ সফরকারীরা। বাকি সময় আর কোনো গোল না হলে জিন বুইন থেকে জয় নিয়েই ফেরেন প্যারিস সেন্ট জার্মেই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে আজ থেকে সিটিং সার্ভিস বন্ধের কথা থাকলেও মানছে না গণপরিবহনগুলো, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। না সিটিং না লোকাল, এটা মাঝামাঝি অবস্থা, কিন্তু ভাড়া স্ট্রিক আছে। সরকার যে নির্ধারিত ভাড়া 15 তারিখ থেকে ঠিক করেছে, ওনরা সেটা নিচ্ছেন না। বাসে তো সব গাড়ি লোকাল বলে, না গাড়ি লোকাল কিন্তু ভাড়া আগেতেই আছে। সরকার ও বিচার বিভাগের মধ্যে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বললেন প্রধানমন্ত্রী। আইন বাতিলের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান। নিমতলী ট্র্যাজেডির পরও সরানো যায়নি পুরান ঢাকায় অলিতে গলিতে গড়ে ওঠা অসংখ্য কেমিক্যাল গোডাউন। দাহ্য পদার্থ গুদামজাতের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম। কলকারখানার বর্জ্যে মারাত্মক দূষণের শিকার গাজীপুরের বিভিন্ন এলাকা, বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা। এবং মাত্র 2টি মেশিন পাল্টে দিয়েছে চট্টগ্রাম বন্দরে খোলা পণ্য খালাসের কার্যক্রম। 5 মিনিটেই বোঝাই হচ্ছে ট্রাক, কমে এসেছে বড় জাহাজের গড় অবস্থান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।